নমস্কার। মিঠুন চক্রবর্তীর সঙ্গে আমার পডকাস্ট আপনারা দেখলেন। আপনাদের কাছে একটাই অনুরোধ, মুখ্যমন্ত্রী হিসেবে মিঠুন কেমন হবেন সেটা যদি কমেন্ট বক্সে আমাকে জানান তাহলে আমি খুবই বাধিত হব। কিন্তু এখন আমি অন্য খবর শোনানোর জন্য আপনাদের সামনে বসেছি। সেটা হলো, বহরমপুর বিধানসভা কেন্দ্র থেকে অধীর চৌধুরী কংগ্রেসের প্রার্থী হবেন, এটা মোটামুটি নিশ্চিত হয়ে গেছে। এখন এই সিদ্ধান্তে পৌঁছতে অধীরকে নিজের মনের সঙ্গে লড়াই করতে হয়েছে অনেক দিন, কিন্তু তার সঙ্গে কথা বলে আমি যেটা বুঝলাম সেটা হলো, একদিকে হাইকমান্ডের চাপ, অন্যদিকে এখনো পর্যন্ত ওই মুর্শিদাবাদ জেলায় যারা কংগ্রেস করেন তারা সম্মিলিতভাবে অধীরের উপর চাপ সৃষ্টি করেছেন যে এবার আপনাকে বহরমপুর থেকে দাঁড়াতেই হবে, কেননা আপনি না দাঁড়ালে আমাদের দলের এখনো পর্যন্ত যা অবশিষ্ট আছে তাদের মোরাল একদম ভেঙে যাবে। এবং সেই কারণেই অধীর মোটামুটি স্থির করে ফেলেছেন যে তিনি দাঁড়াবেন। এখন দেখুন, রাজনীতিবিদরা সবাই খুব সংস্কারগ্রস্ত হয়। এর সবচেয়ে বড় প্রমাণ এই পাওয়া গেছে, তার কারণ দীর্ঘদিন হলো অধীর তার যেটা সাবেক গোড়াবাজারের বাড়ি সেখানে থাকতেন না, তিনি অন্যত্র কোনো একটা জায়গায় থাকার ব্যবস্থা করেছিলেন। বহরমপুরের ছেলেপিলেদের মুখে শুনলাম সম্ভবত 2-1 দিন হলো তিনি আবার গোড়াবাজারের সেই পুরনো সাবেক বাড়িতে এসে উঠেছেন। কেন বলুন? কারণ অধীর মনে করেন যে এই গোড়াবাজারের বাড়িটা তার কাছে অনেক বেশি পয়া, নতুন যে বাসস্থানে তিনি গেছেন তার চাইতে। এখান থেকেই তার রাজনীতির জীবনের উত্থান, এবং উপর্যুপরি এই যে তিনি 5বার লোকসভায় কংগ্রেসের প্রার্থী হয়ে বিজয়ী হয়েছিলেন, এটা মোটামুটি এই বাড়ি থেকেই। অতএব পয়া অপয়ার প্রশ্ন যেহেতু রাজনীতিবিদরা খুব মানেন, অতএব অধীর তার পুরনো বাড়িতে এসে বসেছে। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে 5বার যে ভদ্রলোক লোকসভায় জিতে গেছেন উপর্যুপরি, যিনি লোকসভায় কংগ্রেস সংসদীয় দলের নেতা ছিলেন, একাধারে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান ছিলেন, তিনি হঠাৎ বিধানসভা নামক পুষ্করিণীতে স্নান করতে উদ্যোগী হচ্ছেন কেন? এই প্রশ্নের কোনো উত্তর আমি অধীর চৌধুরীকে কাছ থেকে সেভাবে পাইনি, কিন্তু কথাবার্তা বলে আমার যেটা মনে হয়েছে সেটা এইরকম। প্রথমত, রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভেসে থাকা এবং দৃশ্যমানতা। বিশেষ করে আজকের এই ডিজিটাল শাসিত সমাজে আমি নিজে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখেছি যে প্রিয়রঞ্জন দাশমুন্সির মতো নেতা যখন নির্বাচনে হারতেন তখন 5 বছর তাকে ফ্যাফা করে ঘুরে বেড়াতে হতো। এমনকি দিল্লিতে গেলে আত্মীয় স্বজনের বাড়িতে ওঠা ছাড়া তার সামনে কোনো বিকল্প থাকতো না। এটা এমন একটা নির্মম খেলা যেখানে জো জিতা ওহি সিকান্দার। এখনও অধীর তার সাংসদ পদ খুইয়েও কিছুটা প্রাসঙ্গিকতা বজায় রাখার চেষ্টা করছেন। যখনই তিনি বহরমপুরে থাকেন তখন ওই শহরের সমস্ত খবরের কাগজ এবং ডিজিটাল ইত্যাদি ইত্যাদি চ্যানেলের লোকজন দুপুর 12টা 12:30 নাগাদ কংগ্রেস অফিসে গিয়ে
তার সঙ্গে কথাবার্তা বলেন, সেটা একটা সাংবাদিক বৈঠকের চেহারা নেয়। অধীর যখন দিল্লিতে থাকেন তখনও মাঝে মাঝেই দেখা যায় তিনি তার বাসভবনে বসে সাংবাদিকদের সঙ্গে বিবিধ ইস্যু নিয়ে কথাবার্তা বলছেন, বিশেষ করে পশ্চিমবঙ্গের ইস্যু নিয়েই তো বটেই। এর বাইরে সত্যিকারের অর্থে এখনও অধীরের যে গুরুত্বটা আছে সেটা হলো তিনি কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য, এবং সেই কারণে যখনই কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক হয় তখন তার ডাক পড়ে, এবং কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য হওয়ার সুবাদে কংগ্রেসের যে তথাকথিত হাইকমান্ড, সে রাহুল গান্ধী বলুন, প্রিয়াঙ্কা গান্ধী বলুন আর সোনিয়া গান্ধী বলুন, সকলের সঙ্গেই তিনি তার ব্যক্তিগত সম্পর্কটা রক্ষা করতে পেরেছেন। অনেক সময় একবার ইলেকশনে হেরে গেলে দেখা যায় যে মাধ্যাকর্ষণ কেন্দ্রের বাইরে লোকে ছিটকে গেছে। অধীরের ক্ষেত্রে সেটা হয়নি, কেননা তিনি তাকে, রাহুল গান্ধী, কখনো অসম্মান করেননি এবং হেরে যাওয়ার কারণে কোনো ভৎসনাও করেননি, এবং কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য পদও কেড়ে নেননি। ফলত অধীরের একটা প্রকাশ্য সেতু তৈরি আছে কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্বের কাছে পৌঁছানোর জন্য। এবার আসা যাক বিধানসভা ভোটে তিনি লড়তে যাচ্ছেন কেন। দেখুন, অধীরের রাজনৈতিক জীবনের উত্থানই হয়েছিল এই বিধানসভা থেকে। তিনি নবগ্রাম কেন্দ্র থেকে ফেরার হয়ে একদা দাঁড়িয়েছিলেন। তখন আমি সেই মুর্শিদাবাদ কেন্দ্র কভার করতে গিয়েছিলাম এবং গিয়ে দেখেছিলাম যে একজন ক্যান্ডিডেট, তিনি জেলাতেই নেই, অথচ গাছের ডালে ডালে মাইকে তার বক্তৃতা প্রচার করা হচ্ছে, এবং একটি সভায় অধীরের সমর্থনে সৌমেন মিত্র এবং প্রদীপ ভট্টাচার্য গিয়েছিলেন, আমার স্পষ্ট মনে আছে। আমি তার কিছুক্ষণ আগে থেকে সেখানে উপস্থিত করছিলাম এবং মন দিয়ে একটা তাল গাছের ডগায় বাঁধা মাইকে এই বক্তৃতা কে দিচ্ছে সেটা বোঝার চেষ্টা করছিলাম। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, অধীর সেই বক্তৃতাতে পশ্চিমবঙ্গ টঙ্গ নিয়ে বিশেষ কথাবার্তা বলেনি। চীনের কমিউনিস্ট পার্টি, সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টি, পূর্ব ইউরোপে কমিউনিস্ট পার্টির পতন, আয়রন কার্টেনের ধূলিসাৎ হওয়া, বার্লিন ওয়ালের পতন ইত্যাদি বিষয় নিয়ে ওই নবগ্রামের অজ পাড়াগায় আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি আর বিস্মিত হচ্ছি যে এই ভদ্রলোকটিকে, তখনও পর্যন্ত অধীরকে আমি চিনতামই না। এবং তারপরে নবগ্রামের লোকজনের সঙ্গে কথা বলে যেটা বুঝতে পারলাম, যে জেলায় থাকুন আর না থাকুন, অধীরের একটা রবিনহুড সদৃশ ইমেজ আছে এবং তিনি অসম্ভব জনপ্রিয়। তখন নবগ্রামকে বলা হতো সিপিএমের ভিয়েতনাম, আর ঠিক সেই দুর্গ থেকেই অধীরকে কংগ্রেস প্রার্থী করেছিল। আমি, আমার মনে আছে, আনন্দবাজার পত্রিকার রিপোর্টে এই একটা কল্পজগতের চরিত্রকে নিয়ে লিখতে গিয়ে শেষ লাইনে লিখেছিলাম, সব কিছু দেখে মনে হলো এ ছেলে বহুদূর যাবে। এখন সত্যিই যে সে গিয়েছে সেটা আমার প্রেডিকশনের কারণে নয়, তার নিজের মুরদে। একটা সময় ছিল যখন অধীরকে ব্যবহার করতেন এই আমাদের আরএসপি নেতারা। 1987 সালে দেবব্রত বন্দ্যোপাধ্যায় বনাম কংগ্রেসের শঙ্করদাস পালের যে লড়াই হয়েছিল,
সেই লড়াই কভার করতেও আমি বহরমপুরে গিয়েছিলাম। শঙ্কর দাস পালের সঙ্গে আমার কেন, কলকাতা থেকে যাওয়া প্রায় সব সাংবাদিকের একটা খুবই সখ্য ছিল। এবং বহরমপুরে গিয়ে তিনি যেখানে প্রার্থী তার সঙ্গে কথা না বলে তো আমার কোনো উপায় ছিল না। আমি তার বাড়িতে দুবার গিয়ে তাকে পাইনি। আমি তখন থাকতাম বহরমপুর ট্যুরিস্ট লজে। তখন ট্যুরিস্ট লজগুলো থাকার বড় উপযুক্ত ছিল, আর খাওয়া দাওয়া এত সুস্বাদু ছিল যে আমরা ট্যুরিস্ট লজ ছেড়ে অন্য কোথাও যাওয়ার কথা বা থাকার কথা ভাবতেই পারতাম না। আমি যখন বহরমপুরে রিপোর্টিংরত অবস্থায় এক রাত্রিরে, বহু রাত তখন, হঠাৎ দেখি আমার দরজায় খুব জোরে জোরে ঠকঠক ঠকঠক করে আওয়াজ হচ্ছে। খুলে দেখি সেখানে দাঁড়িয়ে আছেন শঙ্কর দাস পাল, একেবারে অত্যন্ত বিভ্রান্ত একটা চেহারা, ক্লান্ত, অবসন্ন। আমি বললাম, এত রাতে আপনি কেন দেখা করতে এলেন? কাল সকালে আমাকে বলতেন, আমি যেতাম। উনি বললেন, না, তুমি দুবার গিয়ে ফিরে এসেছো বাড়িতে, আমার মনে হলো আজ রাতেই দেখা করে যাই। এরপরে উনি যেটা করলেন সেটা শঙ্কর দাস পাল করতে পারেন এটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। উনি আমার বিছানার উল্টো দিকে যে বিছানাটা ছিল সেখানে থপ করে বসে তার ধুতির দুটো খুঁট থেকে দুখানা রিভলভার সামনে রাখলেন। আমি তো প্রায় আমার আত্মারাম খাঁচা হওয়ার জোগাড়। আমি বললাম, শঙ্করদা, আপনি রিভলভার নিয়ে ঘুরছেন? তিনি বললেন, উপায় কি বলো তো? এই দেবু আমাকে হারানোর জন্য অধীরকে বাজারে নামিয়ে দিয়েছে। অধীরকে বাজারে নামানো মানে সে যে কি ব্যাপার সেটা তুমি ভালো করে বুঝতে পারবে কিনা জানি না। ফলে অধীর তার বাইক বাহিনী নিয়ে বহরমপুর শহর একদম দাপিয়ে বেড়াচ্ছে যাতে দেবুকে জিতিয়ে আনা যায় আর আমাকে হারানো যায়। এবং আমি শুনেছি তার বাহিনীর লোকজন আমাকেও পেলে নিকেশ করে দেবে। অতএব ভয়ে আজ এই বয়সে আমি দুটো রিভলভার ধুতিতে গুঁজে ঘুরে বেড়াচ্ছি। সেদিন বুঝেছিলাম অধীর নামক ব্যক্তিটির দাপট কতখানি। তখন বহরমপুরের মানুষ অধীরকে বরদা বলে ডাকত, এখন কি বলে ডাকে আমি জানি না। কিন্তু সেই থেকে আমার অধীরের রাজনীতি করা এবং তারপরে কংগ্রেসে আসা, তারপরে বিধানসভায় যাওয়া, তারপর 5বার লোকসভায় জেতা, এই যে ওর পুরো পলিটিক্যাল ক্যারিয়ার গ্রাফ, সেটা আমি যেখানেই থাকি না কেন কভার করেছি বহরমপুরে গিয়ে। ফলে আমি যখন আজকে শুনলাম এবং অধীরের সঙ্গে কথা বললাম, তখন বুঝলাম অধীর কেন এই সিদ্ধান্ত নিয়েছে। উপরতলার চাপ, সহকর্মীদের প্রবল উৎসাহ, এসব তো আছেই। কিন্তু অধীর যেহেতু দুধে পলিটিশিয়ান, অতএব সে জানে যে এটাকে সে একটা লিভ ভ্যাকেন্সিতে চাকরিতে জয়েন করার মতো করে দেখছে। অর্থাৎ বিধানসভায় যাওয়ার অর্থ যে জীবনে আর কখনো লোকসভায় যাওয়া নয়, এটা তো নয়। সুতরাং 26 সালে বিধানসভায় গেলে 2029-এ ওই বহরমপুর কেন্দ্র থেকেই কংগ্রেসের প্রার্থী হিসেবে অধীর ফের দাঁড়াতে পারেন। সেই সম্ভাবনাটা বন্ধ করে তো তিনি বিধানসভায় যাচ্ছেন না। 2, কলকাতায় এসে বিধানসভায় নিয়মিত থাকলে এবং তার দৃশ্যমানতা এই মুহূর্তে বহরমপুর বা দিল্লিতে থাকাকালীন অবস্থায় যতটা, তার চাইতে অনেক গুণ বেড়ে যেতে বাধ্য। এবং যেহেতু এতদিনে
অধীর একজন পরিশীলিত দুধে পার্লামেন্টেরিয়ানও হয়ে গেছেন। অতএব যে সরকারি ক্ষমতায় আসুক, বিরোধী বেঞ্চে অধীরের উপস্থিতি তাদেরকে কিছুটা দুর্ভাবনাতে রাখবেনই রাখবেন। আর সবচেয়ে বড় কথা, বহরমপুর আর অধীর কেন জানি না ঐতিহাসিকভাবে প্রায় সমার্থক হয়ে গেছে। এবার 2024 সালে অধীর যে শেষ পর্যন্ত বহরমপুর সিটটা বার করতে পারেনি, তার প্রধান কারণ ছিল বিজেপি প্রার্থীর প্রায় চেটে পুটে বহরমপুরের যাবতীয় হিন্দুদের ভোট নিজের বাক্সে নিয়ে আসতে পেরেছিলেন। এতৎসত্ত্বেও বহরমপুর অ্যাসেম্বলি সেগমেন্টে 6-7 হাজার ভোটে অধীর এগিয়েছিলেন, কিন্তু সেটা ওই ইউসুফ খানকে হারানোর পক্ষে যথেষ্ট ছিল না। কেননা প্রত্যেকবারের হিসেব যেটা আমরা দেখতাম, অন্য জায়গায় যে মার্জিনই থাকুক না কেন, বহরমপুরে এসে অধীর এমন বেশি মার্জিনে জিততেন, 80,000, 90,000, 1 লাখ, যে ওভারঅল তার ট্যালি তাকে সর্বদা ভিক্টরি স্ট্যান্ডের ফার্স্ট পজিশনে রেখে দিত। এবারে 2024-এ সেটাই বদলে গেছে। কিন্তু বদলে যাওয়া সত্ত্বেও বহরমপুরে 2024 সালের মতো কঠিন নির্বাচনেও অধীর কিন্তু নিজের শহরে এগিয়েছিলেন। আর তৎপরবর্তী 24 থেকে 26-এর মধ্যে মুর্শিদাবাদ জেলায় যে একটা ধীরে ধীরে কংগ্রেসের পালে হাওয়া লাগছে, সেটা আমি স্বচক্ষে দেখে এসেছি। তা নিয়ে আমার আলোচনা আমি আর পরের সপ্তাহ থেকেই শুরু করছি। কিন্তু সেটা বড় কথা নয়। বড় কথা হলো, অধীর দাঁড়ানো মানে ওই গোটা জেলাতে যেসব জায়গায় কংগ্রেসের লড়াইয়ের সম্ভাবনা খুব বেশি, ফারাক্কা, শামশেরগঞ্জ কিংবা রানীনগর, বেলডাঙ্গা ইত্যাদি এবং ইত্যাদি, সেটা আরও বেশি কিছুটা অর্থবহ হবে। আর কংগ্রেস যদি শেষ পর্যন্ত 2004-এ মমতা ব্যানার্জির মতো একজন মাত্র প্রার্থীকে জেতাতে পারে, তাহলে তার নাম হবে অধীর চৌধুরী। এ ব্যাপারে আমার মনে কোনো দ্বিধা অথবা সংশয় নেই। কেননা তৃণমূল সম্পর্কে ধীরে ধীরে মানুষের একেবারে মোহভঙ্গ হয়ে যাচ্ছে। তার চেয়ে বড় কথা, মুর্শিদাবাদ জেলায় তৃণমূল অন্তর্দ্বন্দ্বে এতটাই বিদীর্ণ যে কে যে কবে কাকে পিছন থেকে ছুরি মেরে দেবে কেউ বলতে পারে না। সর্বোপরি হুমায়ুন কবির, যিনি সর্বত্র টিএমসিকে হারানোর জন্য ব্যাকুল হয়ে উঠেছেন, তিনি প্রকাশ্যেই বলেছেন তার গুরু অধীর চৌধুরী যদি ভোটে দাঁড়ান, তাহলে তার বিরুদ্ধে তিনি কোনো প্রার্থী দেবেন না। এরপর এই ভোটে জেতাটা শুড বি এ কেক ওয়াক ফর অধীর। ভালো থাকবেন, নমস্কার।